আপনারা শুনছেন কুকু এফএম। শুনুন যেমন চায়। সুন্দরবন বঙ্গোপসাগর, পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গমস্থলে গঠিত একটি বদ্বীপ অঞ্চল। এই ম্যানগ্রোভ এলাকাটি বাংলাদেশের খুলনার বালেশ্বর নদী থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদী পর্যন্ত বিস্তৃত। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটি বিশ্বের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল। এই অঞ্চলের জমি যেমন কৃষিকাজে ব্যবহৃত হয়, তেমনি কোথাও কোথাও কর্দমাক্ত এবং অনুর্বর জমি নিয়ে গঠিত। জোয়ারের স্রোতে এটি বিভিন্ন দিকে ভাগ হয়ে গিয়েছে। এ নিয়েই আজকের পর্ব শুরুর কথা। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। সুন্দরবনের 4টি সংরক্ষিত এলাকা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। যেমন বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ এবং সুন্দরবন পূর্ব, আর ভারতে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতের সুন্দরবন অঞ্চলকে বিপদসংকুল অঞ্চল হিসেবেই মনে করা হয়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যভূমি প্রায় ৩,৯০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে ২,৩২৩ বর্গমাইল এবং পশ্চিমবঙ্গে ১,৬৪০ বর্গমাইল এলাকা। এর সঙ্গে জুড়ে আছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা জেলা। নানা রকম গাছের প্রজাতির মধ্যে সুন্দ্রী বা সুন্দরী এবং গেওয়া গাছের প্রাধান্য বেশি। এই বনাঞ্চলে ২৯০ প্রজাতির পাখি, ১২০ প্রজাতির মাছ, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮টি উভয়চর প্রজাতিসহ ৪৫৩ প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল এই সুন্দরবন। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া সমস্ত বন্যপ্রাণী হত্যা বা ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেখা যায় যে এই অঞ্চলের জীবজগতের বৈচিত্র্য ক্রমশ কমে আসছে। বিভিন্ন প্রজাতির জীবজন্তুদের ক্ষতি হয়েই চলেছে। ফলে এই অরণ্যের পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। উভয় সরকারের কাছ থেকে এই বন সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন আজও বিপদগ্রস্ত। প্রাকৃতিক বিপর্যয় তার একটা কারণ যেমন, তেমনি মানুষও যথেষ্ট সচেতন নয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড়ে সুন্দরবনের স্থলভাগে প্রায় ৪০% ক্ষতি হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, ফলে মিষ্টি জলের সরবরাহ কমে যেতে থাকে। এই কারণে এই অঞ্চলের জলে লবণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আয়লা ব্যাপক প্রাণহানি ঘটায়। এর ফলে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই ঘূর্ণিঝড়ে অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কোর ২০১৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অর্থাৎ সুন্দরবনের ১৪ কিলোমিটার উত্তরে অবস্থিত অঞ্চলে কয়লাচালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এর ফলে এই ম্যানগ্রোভ বনাঞ্চলের আরও ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে পরিবেশবিদরা মনে করছেন, যার ফলে বাস্তুতন্ত্রের অবক্ষয় তো হবেই এবং জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই এই অঞ্চলের পরিবেশ বিশেষজ্ঞরা ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উপর এবং তার ব্যবস্থাপনার উপর আরও ফোকাস করার পরামর্শ দিয়েছেন। সরকারি নীতির ফলেই সুন্দরবনের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নতুন জীবন লাভ করে। একথা স্পষ্টভাবেই বলা যায়, গাঙ্গেয় বদ্বীপ কখনোই মানুষ সৃষ্টি করেনি। এটা ছিল প্রকৃতির এক পাগলামি, প্রকৃতির উপহার। খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ২য় শতকে মৌর্য যুগে সুন্দরবন এলাকায় মানুষের বসতির ইতিহাস পাওয়া যায়। বাঘমারা ফরেস্ট ব্লকে একটি পরিত্যক্ত শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা বাংলা লোককাহিনীর
প্রাক মৌর্য যুগে আধা ঐতিহাসিক ব্যক্তিত্ব চাঁদ সদাগরকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের সুন্দরবনের উত্তরে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রত্নতাত্ত্বিক খননের ফলে মধ্যযুগের প্রথম দিকের নগর বসতির ধ্বংসাবশেষ পাওয়া যায়। কেমন ছিল তখনকার সুন্দরবন? এ নিয়েই আজকের পর্ব, সুন্দরবনের ইতিহাস। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। ১৯১১ সালে সুন্দরবনকে একটি ভাগাড়ের দেশ হিসেবে বর্ণনা করা হয়েছিল, যার ফলে এই অঞ্চলটির জমি কখনো জরিপ করা হয়নি। এই সময়ে বনটি হুগলি নদীর মুখ থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় ২৬৬ কিলোমিটার বিস্তৃত ছিল এবং ২৪ পরগনা, খুলনা এবং বাখেরগঞ্জের ৩টি বসতিপূর্ণ জেলার সঙ্গে জুড়ে ছিল। মোট এলাকা জলসহ অনুমান করা হয়েছিল ১৬,৯০০ বর্গ কিলোমিটার বা ৬,৫২৬ বর্গ মাইল। ১৯ শতকের আগে ভারতের সুন্দরবন অঞ্চলে খুব কম বসতি ছিল। বিক্ষিপ্তভাবে অল্প কিছু মানুষের বাস ছিল তখন। মধ্যযুগে সুন্দরবনের জনসংখ্যার একটি সমীক্ষায় বলা হয়েছে, ভূমিকম্প থেকে শুরু করে ভূমির আকস্মিক পতন, পর্তুগিজ এবং আরাকানদের আক্রমণ এবং প্রতিকূল পরিবেশের ফলে তখন পর্যন্ত সুন্দরবন মানুষের বসবাসের যোগ্য হয়ে ওঠেনি। প্রথম বসতি স্থাপনের সময় নিয়ে বিতর্ক একটা আছে। প্রধানত নিচু অঞ্চলে জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে মানুষ সেখানে বাসস্থান খুঁজে পায়। ১৯ শতকের শেষের দিক থেকে ২০ শতক পর্যন্ত বাঁধগুলির এবং বদ্বীপ অঞ্চলগুলির খুবই খারাপ অবস্থা ছিল। তা সত্ত্বেও প্রাক ঔপনিবেশিক ভারতে আদিবাসীদের বসবাসের প্রকৃতি ও চাষাবাদের ইতিহাস নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। এটাও স্পষ্ট নয় যে চাষাবাদের কাজ যারা সুন্দরবনে বসবাস করত শুধুমাত্র তারাই করেছিল, নাকি এটি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত অঞ্চলগুলির মানুষেরাও করেছিল। ১৭৭১ সালে ব্রিটিশ কালেক্টর জেনারেল ক্লড রাসেল সুন্দরবনকে কয়েকটি প্লটে বিভক্ত করেন এবং বনের কাঠ আহরণ, রাজস্ব আদায়ের জন্য সম্ভাব্য জমির মালিকদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনা শুরু করেন। এই লিজধারী জমির মালিকরাই বাংলার অন্যান্য অঞ্চলের এবং পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলি থেকে দরিদ্র কৃষক সম্প্রদায়কে সুন্দরবনে এসে বসতি স্থাপন করতে উৎসাহিত করেছিল। এই লোকদের জঙ্গল পরিষ্কার করা এবং জমির উন্নয়নের কাজে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে অবস্থিত যশোর জেলার তৎকালীন ম্যাজিস্ট্রেট টিলম্যান হেঙ্কেলের উদ্যোগে এই কাজ ১৭৮১ সালে শুরু হয়েছিল। রেনেলের ১৭৭৬ সালের মানচিত্রে দেখা যায় এই বন পরিষ্কারের ঠিক আগে ম্যানগ্রোভ বনাঞ্চল কতটা জায়গা জুড়ে রয়েছে। এই মানচিত্র অনুসারে বোঝা যায় ১৮ শতকের শেষের দিকে ম্যানগ্রোভ বন কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল। ১০০ বছর পরে ১৮৭৩ সালে ম্যানগ্রোভ বনের উত্তর সীমানা প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে স্থানান্তরিত হয়েছিল। ঐতিহ্যগতভাবে সুন্দরবন নামে পরিচিত ভূখণ্ডটি যে ঔপনিবেশিক ভারতেই খুঁজে পাওয়া গেছে এমন নয়। এর অস্তিত্ব একটি দূরবর্তী অতীতে, প্রাক খ্রিস্টীয় যুগে পাওয়া যেতে পারে। রামায়ণ, মহাভারত ও পুরাণে দক্ষিণবঙ্গের উল্লেখ আছে। বাল্মীকির রামায়ণ এবং পুরাণ দুটোতেই সাংখ্য দর্শনের মহান প্রবক্তা মহর্ষি কপিলের উল্লেখ রয়েছে। সাগরদ্বীপের কপিলমুনি এবং সাগর রাজপরিবারের একজন বংশধর ভগীরথের সঙ্গে যুক্ত একটি পর্বেরও উল্লেখ রয়েছে। মহর্ষি কপিলের সঙ্গে যে সম্পর্ক রয়েছে ওই আকর গ্রন্থগুলিতে তা এই রকম। দেবরাজ ইন্দ্র ইক্ষ্বাকু রাজপরিবারের রাজা সাগর কর্তৃক আয়োজিত অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে সাগরদ্বীপে মহর্ষি কপিলের আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। এদিকে ঘোড়াটি খুঁজতে গিয়ে রাজা সাগরের ছেলেরা মহর্ষি কপিলের আশ্রমে ঘোড়াটিকে আবিষ্কার করে এবং চোর ভেবে তাকে অপকর্মের জন্য দোষী সাব্যস্ত করে। এতে মহর্ষি কপিল প্রচণ্ড রেগে গিয়ে তাঁর সমস্ত ৬০,০০০ পুত্রকে অভিশাপ দিয়েছিলেন।
যারা সবাই সেই ক্রোধের আগুনে ভস্মীভূত হয়েছিল। কথিত আছে, বহুদিন পরে ভগীরথ মহাদেবের মাধ্যমে গঙ্গাকে প্রসন্ন করেন এবং তাকে পৃথিবীতে নামিয়ে আনেন, যার ফলস্বরূপ পবিত্র গঙ্গাজল দিয়ে মৃত পুত্রদের ছাই ধুয়ে দেওয়া হয় এবং সমস্ত পুত্র আবার বেঁচে ওঠে। কয়েক শতাব্দী পরে কপিল মুনি নামে বিখ্যাত আরেক সাধক সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে একটি আশ্রম স্থাপন করেছিলেন, যা 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে মুনির বিশাল পাথরের মূর্তিসহ সম্পূর্ণরূপে ভেসে যায়। এর ফলে দুটি দ্বীপের জন্ম হয়, লোহাছড়া ও ঘোড়ামারা। পরবর্তীকালে কপিল মুনির মন্দিরটি নতুন করে নির্মিত হয়েছিল। এই নবনির্মিত মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াত এখন ধর্মীয় পুণ্য অর্জনের জন্য। মহর্ষি কপিলের এই কাহিনীতে ঐতিহাসিক সত্য থাকুক বা না থাকুক, এতে অন্তত সেই প্রত্যন্ত যুগে সাগর দ্বীপের বা দক্ষিণ 24 পরগনার অস্তিত্ব যে ছিল তা প্রতিষ্ঠিত হয়। সুন্দরবনের এলাকা যদিও তখন বনাঞ্চল নামে পরিচিত ছিল, গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কবি কালিদাস তার রঘুবংশম রচনায় 36 নম্বর শ্লোকে রঘুর নৌ যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নিম্ন বাংলার কথা উল্লেখ করেছেন। বীর রঘুকে পরাজিত করে বঙ্গের নৌবাহিনী এবং গঙ্গার মাঝখানে গঠিত দ্বীপপুঞ্জে বিজয়স্তম্ভ স্থাপন করেছিলেন। মহাভারতেও নিম্ন বাংলার উল্লেখ আছে। মুকুট পরে যুধিষ্ঠির সাগর সঙ্গমে পবিত্র স্নান করতে সাগর দ্বীপে গিয়েছিলেন। এটি সাগরের অস্তিত্ব প্রতিষ্ঠা করে। মহাভারতের যুগেও দ্বীপ, আবার যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের প্রাক্কালে তাঁর ভাই ভীমসেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের পূর্বাঞ্চল জয়ের সঙ্গে সঙ্গে নিম্ন বাংলা আক্রমণ করার জন্য, যা পরে বিভিন্ন শাসকের অধীনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুটি মহাকাব্যই এইভাবে নিম্ন বাংলাকে নির্দেশ করে, যা পরবর্তীকালের সুন্দরবন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে বদ্বীপ নিয়ে নিম্নবঙ্গ গঠিত হয়, যা সমতট দেশের অংশ। চীনা তীর্থযাত্রী হিউয়েনসাং এই অঞ্চলকে সীমান্তে অবস্থিত একটি নিচু দেশ হিসেবে বর্ণনা করেছেন। তার লেখায় পাওয়া যায়, এই অঞ্চল সমুদ্র, ফসল, ফুল এবং ফল সমৃদ্ধ। তিনি লিখেছেন, এর জলবায়ু নরম, এখানকার বাসিন্দারা আকারে ছোট, গায়ের রং কালো ও শক্তপোক্ত ধরনের। সমতটকে উপনদী সীমান্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে সমুদ্রগুপ্তের একটি শিলালিপিতে। যেভাবেই হোক, টলেমির মানচিত্র, হিউয়েনসাংয়ের লেখা, কানিংহামের বক্তব্য, সমুদ্রগুপ্তের শিলালিপি এবং গৌড়বাহ সবই সুন্দরবনের অস্তিত্বকে সমর্থন করে বলে মনে হয়। 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশ ভারতে সুন্দরবন নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়। সুন্দরবনের অতীত স্মৃতি জড়িয়ে আছে খান জাহান বা খানজা আলী এবং যশোরের প্রতাপাদিত্যের রহস্যময় অভিযানের মধ্যেও। যদিও বিভিন্ন দিক থেকে ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিকদের মধ্যে প্রাচীন যুগের ধারণা সম্পর্কে একটা মতভেদ রয়েছে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস প্রাচীনের পরিধির মধ্যে পড়ে। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উন্নয়নের ধারাবাহিকতা দেখা হয়। বলা হয়, প্রাচীন যা কিছু তা অবশ্যই লক্ষ লক্ষ বছর আগে ঘটেছে। 1947 সালে ভারত ভাগের পর সুন্দরবনের পূর্ব অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানকে, বর্তমানে যা বাংলাদেশ, সেখানে বরাদ্দ করা হয়েছিল। তখন থেকেই সুন্দরবনের পশ্চিম অংশ অন্তর্ভুক্ত ছিল ভারতে। ভারতের এই অংশটি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এ নিয়েই আজকের পর্ব সুন্দরবনের ভৌগোলিক চেহারা। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে। মুঘল আমলে স্থানীয় শাসকরা বসতি স্থাপনের জন্য বনভূমি ইজারা দিয়েছিল। 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের থেকে সুন্দরবনের মালিকানা লাভ করে এবং 1764 সালে এই অঞ্চলের মানচিত্র সম্পূর্ণ হয়।
এর আরও 1 শতাব্দী পরে পদ্ধতিগতভাবে এই অরণ্যের ব্যবস্থাপনা শুরু হয়। 1869 সালে সুন্দরবনকে উন্নত করার জন্য প্রথম বন ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। 1865 সালের ভারতীয় বন আইনের অধীনে ম্যানগ্রোভ বনভূমির একটি বড় অংশকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল 1875 সালে। বনের অবশিষ্ট অংশগুলিকেও পরের বছর সংরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করা হয়, যা এতদিন সিভিল প্রশাসন জেলা দ্বারা পরিচালিত হতো, তা এখন বন বিভাগের অধীনে। বিস্তীর্ণ বনভূমি এবং নোনা জলের জলাভূমি পদ্মা গঙ্গার দক্ষিণ পূর্বে সুন্দরবন, পশ্চিমবঙ্গ রাজ্যে ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ বাংলাদেশের নিম্নাংশ। এই অঞ্চলটি ভারতের হুগলি নদীর মোহনা থেকে বাংলাদেশের মেঘনা নদীর মোহনার পশ্চিম অংশ পর্যন্ত বঙ্গোপসাগর বরাবর পশ্চিম পূর্বে প্রায় 160 মাইল বিস্তৃত। এই মোহনায় জোয়ারের সময় নদী এবং খাঁড়িগুলির থেকে বিভিন্ন সরু নালা এবং খাল সৃষ্টি করেছে। সমতল ঘন বনভূমি এবং জলা দ্বীপগুলিকে ঘিরে রেখেছে। ভূমি এবং জলসহ সুন্দরবনের মোট আয়তন প্রায় 3860 বর্গমাইল, যার প্রায় 3/5 বাংলাদেশে। সুন্দরবন নামটি সুন্দরী গাছ থেকে এসেছে বলে মনে করা হয়। এই অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া বৃহৎ ম্যানগ্রোভ গাছের নাম সুন্দরী। বনভূমি উপকূলের কাছে এসে একটি নিচু ম্যানগ্রোভ জলাভূমিতে রূপান্তরিত হয়। এই ম্যানগ্রোভ জলাভূমি বালির টিলা এবং মাটির সমতল নিয়ে গঠিত। ম্যানগ্রোভ বন সুন্দরবন অঞ্চলের সামগ্রিক ভূপৃষ্ঠের প্রায় 2/5। সেই এলাকার প্রায় অর্ধেক জলমগ্ন। সমুদ্রের ক্ষয়ক্ষতিজনিত শক্তি, উপকূল বরাবর বায়ুপ্রবাহ, মোহনা বরাবর জমা হওয়া পলি এবং অন্যান্য কারণে পলি জমা হওয়ার ফলে ক্রমাগত সেই ভূমি রূপান্তরিত হচ্ছে। মানুষের বসতির ফলে বন জঙ্গল পরিষ্কার করা এবং গাছ কেটে নেওয়ার জন্য ভূমিক্ষয় অনিবার্য হয়ে উঠেছে। এছাড়া সেচ ও অন্যান্য ব্যবহারের জন্য নদীর জল যথেষ্ট পরিমাণ উজানে সরে যাচ্ছে। ম্যানগ্রোভ জলাভূমিতে সুন্দরী, গেওয়া বা গেংওয়া, নিপা খেজুর এবং অন্যান্য হ্যালোফাইটিক লবণ সহনশীল প্রজাতির উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। সুন্দরবন অঞ্চলটি বিভিন্ন প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল হিসাবে বিখ্যাত, যার মধ্যে অনেকগুলি বিরল প্রজাতির এবং তা ক্রমশ অবলুপ্তির পথে। প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বেঙ্গল টাইগারদের সংরক্ষণ একমাত্র উল্লেখযোগ্য। এই রয়্যাল বেঙ্গল টাইগার এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে হরিণ, বন্য শুয়োর, উট পাখি, বন বিড়াল এবং গঙ্গা নদীর ডলফিন। তবে বেশ কয়েকটি প্রজাতি যা একসময় এই অঞ্চলে বাস করত, যেমন জাভান গন্ডার, গুয়ার, জল মহিষ এবং দাগযুক্ত হরিণসহ বেশ কিছু প্রাণী বিলুপ্তির পথে বলে মনে করা হয়। সুন্দরবনে প্রচুর পরিমাণে সরীসৃপ এবং উভয়চর প্রজাতির প্রাণী দেখা যায়। এসবের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কুমির, ভারতীয় অজগর, কোবরা এবং সামুদ্রিক কচ্ছপ। এই অঞ্চলে 250 প্রজাতির বেশি পাখি রয়েছে, যার মধ্যে রয়েছে হর্নবিল, সারস এবং অন্যান্য ওয়েডার, কিংফিশার, হোয়াইট আইভিস এবং সামুদ্রিক ঈগলের মতো প্রাণীকুল। জলাভূমির বাস্তুতন্ত্রের ধরনে দেখা যায় ভূমিক্ষয় এবং জল নিষ্কাশনের ফলে গঠিত খনিজ মৃত্তিকা উদ্ভিদ জীবনকে দারুণভাবে প্রভাবিত করছে। যেখানে একটি জলাভূমি থেকে আরেকটি জলাভূমি আলাদা হয়ে যায়, সেখানে ঘাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এরকম জলাভূমি সারা বিশ্বেই আছে। বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দ্বারা সৃষ্ট বদ্বীপে সুন্দরবন অবস্থিত। এই দ্বীপগুলি সঞ্চিত পলির ভার দিয়ে তৈরি হয়। সুন্দরবন প্রায় 10,000 কিলোমিটার এলাকা জুড়ে, যার মধ্যে 62% বাংলাদেশের মধ্যে এবং 38% ভারতে। এটিই হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এই অঞ্চলের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়।
এখানে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ঋতু শুষ্ক থাকে এবং বছরের বাকি সময় আর্দ্র এবং বর্ষাকাল থাকে। বৃষ্টিপাতের মোট বার্ষিক পরিমাণ 1500 থেকে 2000 মিলিমিটার। বর্ষা ঋতুতে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং ছোট জলোচ্ছ্বাস নিয়মিতভাবে এলাকায় আঘাত হানে, যার ফলে মারাত্মক বন্যা হয় এবং তীব্র বাতাসের ফলে অনেক ক্ষতি হয়। ঋতুগতভাবে গড় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হয়। ভারত এবং বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভের আশেপাশের অঞ্চলগুলি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে কয়েকটি। ভারতে এই অঞ্চলের জনসংখ্যার অর্ধেকেরও বেশি দরিদ্র। বনসম্পদই তাদের একমাত্র জীবিকা। ম্যানগ্রোভ বনভূমির গাছ থেকে কাঠ সংগ্রহ করে এরা বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহের জন্য। এর পাশাপাশি জঙ্গলের কাঠ জ্বালানি এবং কাঠকয়লা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে ব্যাপক হারে মৌমাছি পালন করা হয় এবং তা থেকে তারা মধু ও মোম সরবরাহ করে। ভারতে সুন্দরবনের বেশিরভাগ লোক মৌমাছি পালনে নিয়োজিত, যারা ভারতের মোট প্রাকৃতিক মধু উৎপাদনের প্রায় 90% উৎপাদন করে। এছাড়াও ম্যানগ্রোভ উদ্ভিদ চামড়া উৎপাদন এবং ওষুধের কাজে ব্যবহার করা হয়। কাঁকড়া, মোলাস্ক, চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছ সমুদ্রে এবং ম্যানগ্রোভ বনের আশেপাশের নোনা জলে ধরা পড়ে। এই সময় চিংড়ির লার্ভা সংগ্রহ করা হয়। এটি ম্যানগ্রোভ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। ক্ষয় নিয়ন্ত্রণের পাশাপাশি এই ম্যানগ্রোভের পরোক্ষ সুবিধার মধ্যে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং সুনামি থেকে মানুষকে সুরক্ষা দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, বন কিভাবে মানুষকে সুরক্ষা দিতে পারে 2004 সালের সুনামির পর সুন্দরবন এলাকার কম সংখ্যক লোকেই সেটা বুঝতে পেরেছিল। সে বছর সুনামির ফলে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক হারে মানুষ মারা যায়। এরপর 2009 সালের মে মাসে ঘূর্ণিঝড় আয়লায় যে পরিমাণ গতি ছিল তা প্রতিরোধ করাটা এখানকার ম্যানগ্রোভের দ্বারাই সম্ভব হয়েছিল, যা কলকাতা শহর এবং কাছাকাছি অন্যান্য শহরের বিস্তৃত এলাকাকে বাঁচিয়েছিল। এই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য নিয়ে আরও জানব পরের পর্বে। আপনি শুনছেন সুন্দরবনের কথা, উৎপল সরকারের কণ্ঠে।